পৃথিবীর ইতিহাসের সাথে গাঁথা, যেখানে রেঙে আছে ওসমানী সাম্রাজ্যের স্মৃতিমাখা পরিবেশ, যেখানে সেজে আছে রোমান জনপদের। এই মুহূর্তে আছি লন্ডন লুটন এয়ারপোর্টে, ইস্তানবুলের পথে রওনা হচ্ছে এবং এখন বোর্ডিং করার পথে 33 নং গেট দিয়ে আমাদেরকে ফ্লাইটে বোর্ডিং করতে হবে। চলে এসছি গেটে। আমরা দুজন এবার যাত্রা করছি উইজ এয়ারে চড়ে। এই বিমান প্রতিষ্ঠানটি হাঙ্গেরি দেশটির অধীনস্থ। একদম সস্তায় চলাচলের জন্য ইউরোপের নাম আছে। সপ্তমগরি ইস্তানবুলে পৌঁছাতে আমাদের লাগবে হচ্ছে প্রায় 3.5 ঘন্টা। সকাল 7টার ফ্লাইটে লন্ডন থেকে ছেড়ে ইস্তানবুলের সময় 12:30টার সময় গিয়ে পৌঁছাবো। আজকে কিন্তু জুম্মার দিন, ইচ্ছা আছে যদি ওখানে সুযোগ পাই তাহলে জুম্মার নামাজটা আদায় করবো ইস্তানবুলে। জানিয়ে রাখছি এবার কিন্তু আমি ঢাকা থেকে যাত্রা করছি না, স্বাভাবিকভাবে আমি ইউরো ট্যুরটা শেষ করে লন্ডন থেকে আসলে যাত্রা করছি ইস্তানবুলের পথে। আমার এটা ওয়ান ওয়ে টিকিট উইজ এয়ারে করে, খরচ পড়েছে বাংলাদেশি টাকায় প্রায় 17,000 টাকা। এয়ারবাস A321 প্লেনে চলে যাচ্ছি। এটা হচ্ছে ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ, পিছিয়ে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ যাচ্ছে আর কি ইস্তানবুলের পথে। যদি আমি চেক ইন ব্যাগেজ বাদে ফ্লাইটটা কাটতাম তাহলে এটার খরচটা একটু কম পড়তো। আর যারা ঢাকা থেকে রিটার্ন টিকিট কাটবেন জানিয়ে রাখছি তাদের খরচ পড়বে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 80,000 টাকার আশেপাশে গড় পড়বে একটা খরচ। যখন পিক আওয়ারটা চলে আর কি 80,000 90,000, অনেক ক্ষেত্রে 1 লাখ টাকাও কিন্তু থেকে যায়। আর যখন নেমে আসি তখন 60-65,000 টাকা রিটার্ন টিকিট পাওয়া যায়। তো সকাল 7টার যে ফ্লাইটটার অপেক্ষায় আছি, কিছুক্ষণের ভিতরে আশা করছি ছেড়ে যাবে এবং ছেড়ে গেলে আমি আরো বাকি বিভিন্ন তথ্য আপনাদেরকে দিতে থাকবো। আসেন ফ্লাইট উড়ে যাওয়ার জন্য অপেক্ষায় থাকি। আমি লন্ডন থেকে এক পথে যে টিকিট কেটেছি এর কারণ তল্পা গুছিয়ে একদম দেশে ফেরার পথ ধরছি। ইউরোপে ছিলাম 3 সপ্তাহ, লন্ডন থেকেই সব দিকে যাত্রা করেছি। আমার সাথে যে যাচ্ছে ওর নাম মামুন, যুক্তরাজ্যেই থাকে। 170 পাউন্ডে ওর রিটার্ন টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। লন্ডন থেকে ইস্তানবুল যেতে বেলজিয়াম, জার্মানি, অস্ট্রিয়া, বুলগেরিয়ার উপর দিয়ে 2500 কিলোমিটার যাত্রাপথ। আমাদের বিমান প্রায় 34,000 ফুট উপর দিয়ে আকাশে উঠছে। তবে জানিয়ে রাখি এ ধরনের বাজেট এয়ারলাইন্স আপনাকে কমপ্লিমেন্টারি চা নাস্তার কোনো ব্যবস্থা দিবে না। তার পাশাপাশি পা রাখার জায়গাটা খুব কম পেয়েছি। জেনে রাখুন ঢাকা থেকে আসলে আপনার যাত্রাপথ হবে 6,000 কিলোমিটারের কাছাকাছি। এই যে ইস্তানবুলে চলেই এসেছি। শহর আর আশেপাশের প্রকৃতি দেখতে দেখতে আসলে আমরা ইস্তানবুলের বৃহত্তম বিমানবন্দরে নামার প্রস্তুতি নেই। মামুন গেলাম তো। তুরস্ক থেকে বহুদিন পর আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগত। আমি সর্বশেষ এখানে এসেছিলাম 2019 সালে এবং সর্বশেষ পর্ব তৈরি করেছিলাম 2020 সালে। এতদিন পরে আবার চলে এসেছি আমার প্রিয় দেশে, সেই ইস্তানবুল বিমানবন্দরের যথেষ্ট উঁচু স্থাপনা এবং এই টার্মিনালটা কিন্তু পুরো বিশ্ববিখ্যাত। এটা খুবই বিশাল আকৃতির একটা টার্মিনাল এবং একক ছাদের তলায় সারা পৃথিবীর একদম প্রথম কাতারের টার্মিনাল। যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাগেজ রিক্লেম এবং পাসপোর্ট কন্ট্রোল ডেস্ক। এখানে আমি একটা অন অ্যারাইভাল ভিসা পারমিট এনেছি, সেটাকে প্রদর্শন করতে হবে। মূলত
বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হয়ে থাকেন এবং আপনার যদি ইউএসএ, ইউকে অথবা শেনজেন ভিসা পাসপোর্টে লাগানো থাকে এবং সেই ভিসার মেয়াদটা যখন আপনি তুরস্কে প্রবেশ করছেন বা যে দিনে প্রবেশ করার আপনি আবেদন করছেন তখন থেকে যদি পরবর্তী অন্তত 60টা দিন বা 2টা মাস যেটা যদি বহাল থাকে তাহলে আপনি এখানে কিন্তু অন অ্যারাইভাল ভিসা পাওয়ার যোগ্য। এয়ারপোর্টের কিছু কিওস্ক পাবেন, ওসব কিওস্কে আপনি আপনার ডাটা ইনপুট করে আপনার যে ভিসাটাকে আপনি প্রদর্শন করছেন, যেমন আমার ক্ষেত্রে আমি ইউকে ভিসাটাকে দেখাচ্ছি, সেটাকে আপনার স্ক্যান করিয়ে তার পরবর্তীতে আপনি এরকম একটা কাগজ ইস্যু করে নিতে পারেন, যার জন্য আপনাকে খরচ পড়বে প্রায় $62 কাছাকাছি। বাংলাদেশি টাকায় আমার পড়েছে 6,700 টাকার কিছু বেশি। আর আপনি চাইলে অবশ্য আরও ভালো হয় যদি এগুলো আগাম পূরণ করে আপনার ঘর থেকে আপনি এই ভিসার কাগজটা ইস্যু করে নিয়ে আসেন, যেরকম আমরা করেছি, প্রিন্ট করে এনে ফেলেছি। ওই একইভাবে আমার যে ইউকে ভিসার যে কপি টপি সব কিছু অনলাইনে সাবমিট করে, এটা অল্প কয়েক মিনিটের একটা কাজ, আপনার ইমেলে তারা হচ্ছে ভিসার কপিটা পাঠিয়ে দেবে। এখন আমাকে যেটা করতে হবে, আমার পাসপোর্ট, আমার যে ইউকে ভিসা সাপোর্টিং ডকুমেন্ট এবং আমার এই যে অন অ্যারাইভাল যে তুর্কির B1 ক্যাটাগরির ভিসা, এটা নিয়ে এখন ইমিগ্রেশন ডেস্কে যেতে হবে। পাসপোর্ট কন্ট্রোল অফিসার উনি চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আমার হোটেল রিজার্ভেশন আছে কিনা, রিটার্ন এয়ার টিকিট দেখতে পারেন, এবং উনি চাইলে আমার কাছে কি যথেষ্ট অর্থ আছে কিনা সেটারও কিন্তু উনি চাইলে প্রমাণ দিতে পারেন। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আপনার ক্রেডিট কার্ড আছে বা আপনার সঙ্গে ডলার আছে বা ইউরো আছে, যে কোনো কারেন্সি আছে। তো এখন আমি চলে যাচ্ছি ইমিগ্রেশন ডেস্কের দিকে। তবে আপনারা যারা বাংলাদেশ থেকে সরাসরি তুর্কি ভিসা নিয়ে আসতে চাচ্ছেন সেটাও কি করে করবেন সেটা আমি ইস্তানবুল শহরে পৌঁছানোর পরে বলছি। আসেন কথা না বাড়িয়ে আমরা এখন ইমিগ্রেশন কন্ট্রোল ডেস্কটা পার করি। একদম নির্ঝঞ্ঝাট আমরা ইমিগ্রেশন অফিস পার করে আমাদের যে অন অ্যারাইভাল যে পারমিটটা ছিল ওটা দেখিয়ে আমরা এখন তুরস্কের সঠিক অর্থে সীমানায় ঢুকে গেছি। আমরা যাদের মাধ্যমে এসছি, ট্রাভেল আর্কিটেক্ট, ওনারা যেহেতু আমাদের সমগ্র ব্যবস্থাপনা করেছেন, আমাদের গাড়ি থেকে শুরু করে হোটেল সব কিছু রেডি করে রাখা আছে, এবং ঠিক আমাদের যে অভিজ্ঞতাটা হতে থাকবে আপনারাও তাদের মাধ্যমে এখানে আসলে একই অভিজ্ঞতা পাবেন। চলতে থাকি। ইস্তানবুল বিমানবন্দরটা একদম বিশাল, সাথে সাজসজ্জা চমৎকার। প্লেন থেকে নেমে ব্যাগেজ সংগ্রহ করে কোনো লম্বা লাইনে না পড়েও বের হতে হতে 30 মিনিটের বেশি লাগতেই পারে। আমাদের আজকে লাগছে 1 ঘন্টারও বেশি। ইতিমধ্যে এখানে মানি এক্সচেঞ্জ, তারপরে সিম কার্ড, যে ভোডাফোনের দোকান পার হচ্ছে, বুকিং, ট্রান্সফার, সিটি ট্যুর সহ সকল রকমের পর্যটকদের সহায়তার যেসব প্রতিষ্ঠানগুলো আছে সব কিছু দেখতে পাচ্ছি। Rashik, which size your M44. Yes, just come around here, please. Okay, thank you very much. So I come from this side? Yes, sir. Okay, thank you very much. পেয়ে গেছি আমাদের পিক আপ পয়েন্ট, ঠিক 14 নং গেট থেকে বের হয়ে M44 প্ল্যাকার্ড হাতে যারা দাঁড়িয়ে ছিল তারা আমাদের অপেক্ষায়। আমাদের কিন্তু বিমান প্রচুর ডিলে করেছে, 1 ঘন্টারও বেশি, মনে হয় প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি গেল আর কি। সব কিছু মিলিয়ে আমরা যে 12:30টার সময় ছোঁয়ার কথা ইস্তানবুলে, সেখান থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি। আমরা আসলে নেমেছি প্রায় 1:30টার পরে, তারপর ইমিগ্রেশন পার্টটার করে সব কিছু করতে এখন দেখেন 2:45 বেজে গেছে। মামুন প্রথমবার তুর্কি, ওই জায়গায় যায়নি, আপনার সাথে কথা বলেছিল রাস্তা এই রকমের যে গাড়িগুলো যেখানে আপনি পুরো পরিবার মুখোমুখি বসতে পারছেন এই পাশ থেকে ওই পাশ, এগুলো কিন্তু ইস্তানবুলে খুবই জনপ্রিয়। উবারের ভিতরেও কিন্তু আমি এই ধরনের গাড়ির সেবা পেয়েছি। একটা মাইক্রোবাস আছে, পিছে লাগেজ, এখানে মুখোমুখি ধরেন 5-6 জন বসে গেলেন, টেবিল আছে, তারপরে আপনি জিনিসপত্র কিছু রাখেন, তিনটে গ্লাস আছে, আপনাকে প্রখর রোদ থেকে বাঁচাবে, এমনকি চাইলে কেউ একজন হয়তো সামনে পর্যন্ত বসে যেতে পারছে। আর একটা পাশ দিয়ে ইস্তানবুল বিমানবন্দরের দৃশ্য দেখতে পাচ্ছি, এবং সেই দৃশ্য দেখতে দেখতে ইস্তানবুলের বিশাল হাইওয়ে ধরে শহরের দিকে চলছি, খুবই ভালো লাগছে। আগে থাকি। ইস্তানবুল বিমানবন্দর থেকে শহরের সুলতান আহমেদ চত্বর পর্যন্ত প্রায় 45 কিলো যাত্রাপথ। যানজট ভেদে 1.25 ঘন্টা থেকে 2-3 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। আমাদের হোটেলটা একদম শহরের প্রাণকেন্দ্রে হাজিয়া সোফিয়ার খুব কাছাকাছি নেওয়া, ওই দিককারই পথ ঠেলছি।
ছবির মতন দালান কোঠা, মসজিদ আর ইতিহাসের জন্য বিখ্যাত। এটা কিন্তু তার জ্যামের জন্য খুব বিখ্যাত। এয়ারপোর্ট থেকে প্রায় কিছুটা পথ, 30 কিলোর মতো পথ শান্তি করে পার হওয়ার পর থেকে এই যে ছুটছেই, একটু করে আগাচ্ছে। শহরের ভিতরে 7 কিলোমিটার পথ ম্যাপে দেখাচ্ছে হচ্ছে 40 মিনিট লাগবে। দেখেন অবস্থা। মূল চত্বরটা আমরা দেখতে পাচ্ছি, ওই যে টপকাপি প্রাসাদ আমার এপাশ থেকে দেখা যায়, এবং এদিকে হচ্ছে আপনার যেই বাজার। আর ইতিমধ্যে সুন্দর সুন্দর মসজিদ দেখতে পাচ্ছি আমরা। ইস্তানবুল শহরে কিন্তু প্রবেশ করে ফেলেছি। একদম এপাশ দিয়ে পুরা নীরব বসফরাস দেখা যাচ্ছে, চকচক করছে। দুটা মহাদেশের মাঝে দিয়ে এই প্রণালীটা বয়ে চলেছে, যার মাঝ দিয়ে কিন্তু একাধিক সেতু আছে। আর এটা যে রং, ফিরোজা রঙের একটা গাঢ় সংস্করণ। আমরা তো টিন্টেড গ্লাস থেকে দেখছি, তাতে এরকম লাগছে, চোখ ধাঁধিয়ে যায়। আর ইতিমধ্যে কিন্তু এখান দিয়ে ক্রুজ চলছে, ওই যে দেখা যাচ্ছে। এইসব ক্রুজই হচ্ছে বসফরাসের ভিতরে ছুটে বেড়ায়। ইউকে থেকে আসছে কি গরম লাগে? একটু বহুত কষ্ট করে ইউকে বসতে এতদিন মাত্র খাপ খাওয়াইলাম, এখন এখানেও গরম। গাড়ি চলতে চলতে ঝাঁকি খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। একদম এখানকার দালান কোঠাগুলো কিন্তু খুব কাছাকাছি। এটা প্রায় 3000 বছর পুরানো শহর। তো আমাদের অনেক শহর টহরগুলোতে, এমনকি ইউরোপেরও অনেক আধুনিক শহরে যখন 1টা 2টা 5টা মানুষও হয়তো থাকতো না, আজ থেকে হাজার হাজার বছর আগেও এখানে কিন্তু লাখ লাখ মানুষ বাস করত। তাই এখানে ওই কোণঠাসা ওই ব্যাপারটা কিন্তু রয়ে গেছে। এটা তাই না? সব লাগেজ না হয়েছে? You call it a 3-star or a 4-star? 4.5. ওনারা বলছে 4 তারকার আশেপাশে এটার রেটিং হচ্ছে, এবং সরাসরি যদি কেউ এখান থেকে নেয় আপনার ডলারে কিন্তু 250 পড়ছে। এখানে একটা ফর্ম পূরণ করতে হচ্ছে। Just leave it anywhere. I'll set the rest. Okay. Brother, thank you very much. Okay. আপনাদেরকে আমি আমাদের হোটেল রুমটা, ছোট্ট রুম, এটা একটু ঘুরিয়ে দেখে কি কি আছে। প্রথমত বলে দিচ্ছি, এটার নাম হচ্ছে আভিচিনা হোটেল, AVICENNA। ইনাদের ভাষায় মনে হয় সিটা অনেক সময় চয়ের উচ্চারণ হয়, যে আমি জানি না আমি সঠিক করছি কিনা আর কি। ছোটখাটো রুম বটে, তবে এটার কিন্তু মোটামুটি দাম আছে, যেটা আমরা কিন্তু চেক ইনের সময় শুনলাম। তো এই ছোট্ট রুমটা একদম সুলতান আহমেদ স্কোয়ারে। আপনি দেখতে পাচ্ছেন আমরা 2টা বিছানা পেয়েছি, সুন্দর একটা সাজসজ্জা পেয়েছি মাঝখানে, আর এপাশে হচ্ছে টেলিভিশন আছে। ইনারা বসার ব্যবস্থা পর্যন্ত করেছেন, এবং আমাদের লাগেজটাকে হচ্ছে আমরা কোনায় ছড়াছিটা রেখে দিয়েছি, কারণ এই রুমে কিন্তু অত বেশি একটা জায়গা আমরা পাচ্ছি না। এখান দিয়ে ওনারা ছোট্ট একটা ওয়ার্ডরোব দিয়েছেন, ভিতরে আপনার এই লক সেফ আছে, এবং এখানেও আমরা যে কাপড় টাপড় ঝুলাতে পারবো। খুব যে জায়গা হবে তা না, কিন্তু কাজ চলে যাবে আর কি। টেবিল এসছেন, বোতল দেননি, ছোট ছোট যে এরকম পানির ব্যবস্থা করা দিয়েছেন, এগুলো হচ্ছে ফ্রি। জানিয়ে রাখছি যে ইউরোপের কিন্তু চার্জিং সকেট যেটা হয়ে থাকে সেটাই কিন্তু এখানে প্রযোজ্য। আর ওয়াশরুমটা দিয়েছেন এপাশে, খুবই ছোট তবে মার্জিত ওয়াশরুম। আমার সম্পূর্ণ তুর্কি যে অংশটা, অর্থাৎ আমি তো পুরো ইউরো সফর করলাম, অনেকগুলো দেশ কিন্তু ঘুরে টুরে 25 দিন পরে আমি তুর্কিতে এসেছি। তো এটা সম্পূর্ণ আমার সঙ্গে গতানুগতিক। আপনারা একটা প্রতিষ্ঠানকে কাজ করতে দেখেন, তাদেরকে আমি খুব পছন্দ করি, তাদের সাথে ঘোরাঘুরি করে পৃথিবীর বিভিন্ন দেশে। ওনারা আসলে 10টা দিনের আমার জন্য একটা যাত্রা আয়োজন করেছেন। তো ওনারাই এই হোটেলের ব্যবস্থা করেছেন, এবং পুরো তুর্কিতে আমি যা যা অভিজ্ঞতা পেতে থাকবো সবই কিন্তু ওনাদের সৌজন্যে হবে। তো এটা আমি আগাম কিন্তু আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি। আর বাকি তার সঙ্গে যোগ হতে থাকবে হচ্ছে আমার ব্যক্তিগত উপস্থাপনা। যখন যেখানে যাচ্ছি, ওনারা টিকিট হয়তো আয়োজন করছেন, আমি গিয়ে হচ্ছে সেখানে উপস্থাপনা করছি। পরবর্তী অংশে দেখা হচ্ছে। বিকেল করে বেড়াতে বের হলাম ইস্তানবুল শহরে।
আয়া সোফিয়াকে পাশে ফেলে সুলতান আহমেদ চত্বরে আরেক পারে ছুটছি। উদ্দেশ্য টাকা ভাঙানো আর সিম কার্ড কিনে ফেলা। এখন আমরা ইস্তানবুলের বিখ্যাত সুলতান আহমেদ স্কোয়ার কিন্তু একটু পরপর দেখতে পাচ্ছি ট্রামের চলাফেরা চলছে। আবার এখান থেকে যদি সোজা চলে যাই কিছু কদম হাঁটলে কিন্তু আমরা পৌঁছে যাব বিখ্যাত আয়া সোফিয়াতে। ঠিক এদিক দিয়ে চলে গেলে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মসজিদগুলোর একটি সুলতান আহমেদ, এবং সেটার নামেই কিন্তু আসলে এখানে সুলতান আহমেদ স্কোয়ার, সুলতান আহমেদের নামে নামকরণ করা হয়েছে। এই যে ট্রেনটা আসছে, যে এই ট্রামটা যে স্টেশনে থামছে, এই স্টেশনটা হচ্ছে সুলতান আহমেদ স্টেশন, এবং এখান থেকে আমাদের হোটেলটা কিন্তু মোটামুটি কয়েক কদম হাঁটলে পৌঁছে যাওয়া যায়, 3-4 মিনিট 5 মিনিট হাঁটলে। এখানে ওই যে সামনে যে দোকান দেখতে পাচ্ছি, আমরা মানি এক্সচেঞ্জ করলাম এবং আমার কাছে কিছু ইউরো ছিল, তো সেই ইউরোগুলোকে ভাঙালাম হচ্ছে 21.7 লিরা করে। আমি যখন এসেছি জুন মাসের একদম শুরুর ভাগটাতে 2023 সাল। আর এর পাশাপাশি সিম কার্ড কিনে নিলাম 4200 বাংলাদেশি টাকায়। সিম কার্ড কিনে ফেলেছি। এই সিম কার্ডটা আমাকে মোটামুটি একটা মাস ব্যাকআপ দিবে। আমি অবশ্য থাকবো হচ্ছে 10টা দিন পর্যন্ত। আর এ পাশটা একটু হাঁটবো, ক্রুজে ওঠার চেষ্টা করব এবং খাওয়া দাওয়া শেষ করে হোটেলে ফেরত যাব। আসেন আমরা বের হয়ে যাই। ভালোবাসার শহর ইস্তানবুলে চেনা পথ ধরে এখন এগোচ্ছি। 3000 বছর পুরানো শহরে প্রাণের জোয়ারে যেন এখনো কোনো কমতি নেই। আমার সঙ্গে পর্যটকে মুখরিত এই হাঁটা পথ ধরে ইস্তানবুলের পরিবেশটা উপভোগ করতে থাকুন। Neredesin? আমরা প্রচন্ড খিদা পেটে শেষমেশ বসফরাসের আশেপাশে যে বাজারটা, ওখানে একটা রেস্টুরেন্টে বসছি। নিলাম হচ্ছে স্যুপ, প্রায় 550 টাকা দাম পড়লো। এখানে আছে হচ্ছে একটা মাংসের টুকরা এবং আলু এসছে। পাশে হচ্ছে একটা কাবাব নিয়েছি, টমেটো দিয়ে আদা কাবাব। এটা বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকার আশেপাশে দাম পড়ছে। এই যে দেখেন, এটার সঙ্গে ডাল এসছে, টমেটো এসছে, বেগুন পোড়া জাতীয় কিছু দিয়েছে, সাথে হচ্ছে রুটি যেটা আসে সেটা হচ্ছে বিনামূল্যে। তবে আমরা 35 লিরা করে ভাত যোগ করে নিয়েছি, কারণ আমাদের একজন ভাত খেতে চাচ্ছিল। ভাত খেয়ে খুশি রাখতেছে, ও ভাত খেতে চাচ্ছিল দেখি ওকে ভাত অর্ডার দিয়ে দিলাম। এরপরে আমরা চা খাবো। চাটা মনে হয় প্রায় 24-25 লিরা কিছু একটা করে পড়বে। তো সব মিলে বাংলাদেশি টাকায় 1600-1700 টাকার ভেতরে এই পুরা এই মিলটা 400 হয়ে যাবে। একদম পারফেক্ট। কাবাবটা খেয়ে অন্তরটা ভরে গেল। আমি ভিডিওতে বলে বোঝাতে পারবো না কি যে স্বস্তি লাগছে, একদম মুখে দিচ্ছি, ভুলে যাচ্ছে। এবার হেঁটে চলছি বসফরাস প্রণালীর পারে ইয়েনি জামে মসজিদের দিকে। সুলতানদের আনাগোনারের রাজকীয় পথ ধরে সোনালী এক বিকেলে আসর মাগরিবের সময়টাকে বরণ করতে চলছি। যে মসজিদটাতে এসে নামাজ আদায় করলাম আসরের ওয়াক্তের, সেটা হচ্ছে ইয়েনি জামি, অর্থাৎ নতুন মসজিদ। জামি অর্থ হচ্ছে মসজিদ,
ইয়েনি অর্থ হচ্ছে নতুন। এটার মূল নাম হচ্ছে ইয়েনি ভালিদে সুলতান জামি, অর্থাৎ নতুন ভালিদে সুলতান মসজিদ। আপনারা যারা তুর্কি সিরিয়াল মুহতেসেম ইউজিল বা ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি, যেটা বাংলাদেশের সুলতান সুলেমান নামে বিখ্যাত ছিল, এটা কিছু সিরিজ বেরিয়েছিল, অনেকে কিন্তু সাফিয়া সুলতান চরিত্রটাকে মনে রাখবেন, যিনি হচ্ছে তৃতীয় সুলতান মুরাদের স্ত্রী ছিলেন। তো সেই সাফিয়া সুলতান উনি যখন ক্ষমতায় ছিলেন, ওনার স্বামী মারা গেলেন, ওনার সন্তান তৃতীয় মেহমেদ সিংহাসনে আরোহণ করলেন 1597 সালে। তিনি ঘোষণা দিলেন যে তিনি একটা নতুন ভালিদে সুলতান মসজিদ চান, 100 ফুট উচ্চতার। এই মসজিদটা তখন নির্মাণ কাজ শুরু হয়। সুলতান তৃতীয় মেহমেদ মৃত্যুবরণ করলেন এবং সুলতান আহমেদ সিংহাসনে আরোহণ করলেন। সুলতান আহমেদের সাথে কিন্তু সাফিয়া সুলতানের অনেক বিষয় নিয়ে খুব টানাপোড়া ছিল সম্পর্কের। তো যেটা হয়েছে যে সুলতান আহমেদ আবার এটার বানানোর কাজটাকে বন্ধ করে রেখেছিলেন। সাফিয়া সুলতান মৃত্যুবরণ করার পরে কুসেম সুলতানের ওপরে গিয়ে একটা পর্যায়ে হচ্ছে আপনার তুরহান সুলতান, তিনি ক্ষমতায় এসে এটাকে শেষ দিয়েছেন 1665 সালে। তো মিমার সিনান নামের যে জনপ্রিয় আর্কিটেক্ট ছিলেন সুলতান সুলেমানের আমলে, তিনি আসলে এই ধরনের স্থাপত্য করার জনক ছিলেন। আর তারই উত্তরসূরি দাউদ আগা এটার মূল আর্কিটেক্ট ছিলেন এবং ওনার মৃত্যুবরণ পরে আরেকজন আর্কিটেক্ট এসে সম্মিলিতভাবে এটাকে কিন্তু শেষ দিয়েছেন। অর্ধ শতাব্দী ধরে মসজিদটার নির্মাণ চলেছে এবং সেখানে আমরা আসরের ওয়াক্তের নামাজ আদায় করে অনেকক্ষণ বসছি, মাগরিবের ওয়াক্তের প্রস্তুতি চলছে। আমরা অসাধারণ মসজিদটা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস জানিয়ে রাখছি, এই যে আমার পাশে এগুলো কিন্তু মুক্তা দিয়ে তৈরি, অর্থাৎ কাঠের যে কারুকার্য, তার মাঝে হচ্ছে আপনার মাদার অফ পার্ল, ঠিক আছে, সেগুলো দিয়ে হচ্ছে এগুলো সাজানো হয়েছে। এটা প্রাসাদে এসবের খুব কাজ দেখবেন। আর এই টাইলসগুলোকে, এসবকে বলা হয় হচ্ছে ইজনিক টাইলস, যেটা আপনার 14, 15, 16 এই শতাব্দীগুলোতে ওসমানীয়দের এখানকার খুব বড় বৈশিষ্ট্য ছিল। মাগরিবের অপেক্ষায় আছি, মাগরিবের নামাজটা পড়ে বের হবো। Evet, lütfen şu arkadaki kardeşlerimiz şöyle yer yazsınlar. Allahu Ekber. তো সন্ধ্যার নীল আলোয় কত সুন্দর লাগছে দেখেন মসজিদটা। আকাশ থেকে একটা নীলচে বর্ণ পড়ছে আর প্রায় 400 বছর পুরনো মসজিদে আলোকসজ্জা হয়েছে, খুব ভালো লাগছে। এটা কিন্তু ইস্তানবুলের বৃহত্তম কোনো মসজিদ না। এই ধরনের মসজিদ এই শহরে খুবই কমন। প্রত্যেকটা গম্বুজের তলাতেও কিন্তু কিছু আর্কিটেকচারাল কাজ আছে। আর ওসমানীয়দের একটা বৈশিষ্ট্য হচ্ছে দেখেন, তালা তালা উঠে গেছে, মানে গম্বুজগুলো একের পর এক উঠতে থাকবে, যেটা যখন আপনি মসজিদের ভেতরে প্রবেশ করবেন তখন একটা খুব সুন্দর একটা অর্ধবৃত্ত, বৃত্ত, এগুলো একটা সংমিশ্রণ হবে। এপাশ দিয়ে হচ্ছে বসফরাস প্রণালী, ওদিক দিয়ে একদম আলোকিত হয়ে আছে। দূরে বিখ্যাত গ্যারাতা টাওয়ার, যেটারও কিন্তু 700 বছর বয়স আছে। আর পিছে দিয়ে সে বিখ্যাত মসজিদ ইয়েনি চাবি দেখা যাচ্ছে। এই এমিনানো অঞ্চলটা একটা সময় ছিল, এটা হচ্ছে ইহুদিদের পট্টি ছিল এবং সাফিয়া সুলতান যখন এখানে এই মসজিদটা স্থাপন করার কথা চিন্তা করেছিলেন, তখন ওনার একটা উদ্দেশ্য ছিল যে ইহুদিদের মাঝে উনি ইসলামকে প্রচার করবেন এবং ইহুদি অঞ্চলটার ভিতরেও যেন মুসলমান সভ্যতার বিকাশ। সিঁড়ি বেয়ে নিচের দিকে নামবেন এমিনানোতে, তখন আপনি দেখবেন যে প্রচুর পরিমাণে ছোট ছোট দোকানপাট। এটার দাম 1000, এটা 1000 থেকে কমে 500। এই যে দেখেন এই ফেরিগুলা, এগুলাই হচ্ছে বসফরাস ক্রুজ ধরার কত মূল্য ধরবে এটা দিকে রেখেছে বাইরে, এবং ওখানে গেলে তারা আপনাকে ডাকতে থাকবে, বলবে যে আমি এখান থেকে ওইদিকে আপনাকে ঘুরিয়ে দেবো। এখন প্রবেশ করলাম নিচতলায়। এপাশ থেকে হচ্ছে আপনার কিছু কেনাকাটার দোকানপাট, ওই ছোটোখাটো যে কফি টফি স্ন্যাক্স এগুলো হালকা কিছু নিয়ে নিলেন। আর এদিক দিয়ে নিচে যারা বসবে তারা কিন্তু ওই যে হিড়হিড়ে যে ঠান্ডা বাতাসটা থেকে নিজেকে মুক্ত রাখবে, কাঁচ আটকানো। তবে আমরা যা বলছি উপরতলায়, উপরতলাটা বসতে শান্তি লাগে বেশি। কেমন লাগে বাতাস? না বাতাসটা একদম মনোযোগ করে যে ঠান্ডা করে দিচ্ছে বাতাসটা। দীর্ঘ
4 বছর পর আবার বেরোলাম বসফরাসের বাতাস খেতে। 75 তুর্কি লিরা করে এক একজনের টিকিট কেটেছি। আমার এক পাশে ইউরোপ মহাদেশ, আর এক পাশে এশিয়া। দুটো মহাদেশের মাঝে তারার মতন জ্বলে আছে ইস্তানবুল নগরী। এই বসফরাস প্রণালী মারমারা সাগর আর কৃষ্ণ সাগরের মাঝে প্রাকৃতিকভাবে সংযোগ স্থাপন করেছে। পৃথিবীর সবচেয়ে সরু এই বাণিজ্যিক প্রণালী লম্বায় প্রায় 31 কিলোমিটার। ওসমানী খিলাফতের রাজত্বকালে বসফরাসের পাড়ে কিছু প্রাসাদ আর অনেক রাজবাড়ি করা হয়েছে। এই মুহূর্তে দেখছেন টপকাপি প্রাসাদ ছেড়ে আসার পর সুলতানদের ইউরোপীয় ধাঁচের প্রাসাদ ডোলমাবাদছে। বসফরাস ঘিরে কত কত গুরুত্বপূর্ণ স্থাপনা এখন রাতের আলোয় চিকচিক করছে। আর তার মাঝে পানিতে ভাসছে উৎসবের আমেজে লেগে থাকা কত কত ক্রুজার ফেরি। আমাদের সঙ্গে পাল্লা দিয়ে উঠছে পেলিকান চিল সহ নানা পদের পাখি। সত্যি এদিককার রূপ আমাদের বিমোহিত করছে। এই তৃপ্তির অনুভূতি আপনারা আমাদের সাথে ভাগ করে নিন। আমার এই পাশ দিয়ে হচ্ছে এশিয়া মহাদেশ, আর এই দিক দিয়ে হচ্ছে ইউরোপ মহাদেশ। এই দুই মহাদেশের ভিতরে একাধিক সেতু সংযোগ স্থাপন করেছে। এই পাশে সেতু ফেলে পরবর্তী সেতুর একটু আগে দিয়ে আমি দেখছি এটা মনে হয় মোড় নেওয়া শুরু করেছে, এখন ঘুরছে। এতক্ষণ কিন্তু আমরা ইউরোপের দিকগুলোতে যেসব স্থাপনাগুলো ছিল এই স্থাপনাগুলোকে কিন্তু একটু ভালো আকারে দেখছিলাম। এখন যেহেতু স্বাভাবিকভাবে ওই দিক দিয়ে মনে হয় যাবে, তাই ওদিককার স্থাপনাগুলো বেশি ভালো দেখবে। আমাদের আজকের ক্রুজ যাত্রাটা প্রায় 1 ঘন্টার, তবে বসফরাসে 2-4 ঘন্টারও ক্রুজ পাবেন। তার মধ্যে কিছু হয় ডিনার ক্রুজ। আপাতত কফিতে চুমুক দিয়ে ক্রুজের ভেতর বাহির থেকে আশেপাশের প্রকৃতি দেখছি। লম্বা সফর শেষে পাড়ে ভিড়ছি। এই যে একদম আমাদের ফেরিটা ঘাটে লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং ওই যে সেই মসজিদ যেখানে আমরা কিন্তু নামাজ আদায় করব। হাঁটতে হাঁটতে এক জায়গায় ঢুকে গেল। যেহেতু বিকালে বড়িভোজ হয়েছে, তাই একটাই ডোনাট নিলাম। বাংলাদেশি টাকা প্রায় 700 টাকার আশেপাশে খরচ করছে এটুকুর জন্য। বিশ্রাম নিয়ে একটা সুন্দর দিন উদযাপনে কিন্তু তুরস্কের ইস্তানবুলে আমরা একসাথে বেরিয়ে পড়েছি। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে যে একটা আয়া সোফিয়া, যেটাকে ইংরেজিতে হাজিয়া সোফিয়া বা হাগিয়া সোফিয়া বলা হয়ে থাকে।
537 সালে এই স্থাপনাটা তৈরি হওয়ার পরে 1500 বছরের কাছাকাছি কিন্তু সময় চলে গিয়েছে এটা। আমি যেই বিখ্যাত চত্বরটাতে দাঁড়িয়ে আছি এর ঠিক পিছে ওই যে মসজিদটা, এটাই হচ্ছে সুলতান আহমেদ মসজিদ। 1609 সালে এই মসজিদটার নির্মাণ কাজ শুরু হয়েছে এবং এটা একটা পর্যায়ে 1616 সালে তারা 7 বছরের নির্মাণ শেষে সুলতান প্রথম আহমেদের নামে কিন্তু এই মসজিদটা এখানে বসানো হয়েছে। তার সামনে একটা অসাধারণ ফোয়ারা আছে, খুবই সুন্দর লাগে। আজকের এই ভিডিওটাকে আমি আর বেশি লম্বা করব না, যেহেতু আমাকে আজকেই আবার ইস্তানবুল ছেড়ে অন্য একটা জায়গায় চলে যেতে হবে, আমাকে ফ্লাইট ধরতে হবে আর কি। ভিসার ব্যাপারে একটু আপডেট দিয়ে দিচ্ছি। আপনার ডকুমেন্ট প্রয়োজন হবে হচ্ছে কাজের প্রমাণপত্র, যেটাকে প্রফেশনাল ডকুমেন্টস এবং 3 সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি। সেক্ষেত্রে আপনাকে কয়েক মাসের স্টেটমেন্ট, আমরা সাধারণত 6 মাসের একটা স্টেটমেন্ট তো আশা করতেই পারি। প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা ন্যূনতম ব্যাংকে থাকাটা এটাকে শ্রেয় ধরে নেওয়া হয়ে থাকে। আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার যেই পাসপোর্ট, এগুলো দেখাতে হবে। আপনার ছবি প্রয়োজন পড়বে, এয়ার টিকেটের যে বুকিং, হোটেল রিজার্ভেশন, আপনার ভ্রমণ আইটিনারারি এবং একটা ফরওয়ার্ডিং লেটার, অর্থাৎ আপনি কতদিন থাকছেন, আপনি কোথায় কোথায় যাবেন, কোন কোন তারিখে আপনি কি করার কথা চিন্তা করছেন, এই জিনিসটাকে উল্লেখ করে একটা আইটিনারারি বানাতে হবে, সেটা সাবমিট করতে হবে এবং আপনাকে কিন্তু একটা ফরওয়ার্ডিং লেটার পর্যন্ত দিতে হচ্ছে। এগুলো সব কিছুকে যোগ করে আপনাকে টার্কিশ ভিএফএস রেইরেট ইন্টারন্যাশনাল এনাদের কাছে হচ্ছে এগুলোকে পৌঁছাতে হবে এবং ভিসা ফিস হচ্ছে আনুমানিক 22,000 বাংলাদেশি টাকা। এদিকে দেখেন জমজমাট তুরস্কের ইস্তানবুল নগরী। অনেকে কিন্তু তুরস্কের যে ভূমিকম্পটা গিয়েছে তারপরে কিন্তু এখানে আসার ব্যাপারে খুব ভীতিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছেন। তবে আমি এটুকু বলতে পারি, ভূমিকম্প তুরস্কের অন্যান্য অঞ্চলগুলোকে ঠিকই খুবই কাঁপুনি দিয়েছে, খুব মাতিয়েছে, অবস্থা খুব খারাপ হয়েছে। তবে তুরস্কের কিন্তু অন্যান্য জমজমাট অঞ্চলগুলো একদম জমজমাটি আছে এবং সারা পৃথিবীর থেকে কিন্তু হাজার হাজার পর্যটক তুরস্কে ঘুরে বেড়াচ্ছে। আমি আপনাদেরকে এটুকু জানিয়ে রাখতে চাই যে তুর্কিতে আসতে হলে, তুর্কির তো খরচ এখন আকাশচুম্বী বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে যে প্রতিষ্ঠানের মাধ্যমে আমি তুরস্ক ভ্রমণে এসেছি, ওনারা আপনাদের অসাধারণ একটা ভ্রমণ প্রতিষ্ঠান হতে পারে ট্রাভেল আর্কিটেক্ট। এই প্রতিষ্ঠানই কিন্তু আমার এই পুরা তুর্কির ভ্রমণটাকে আয়োজন করেছে। ওনারা কিন্তু আপনাকে তুরস্কের ভিসা প্রসেসিং পর্যন্ত করে দিবেন এবং আপনার কাগজগুলো যদি সঠিক হয়ে থাকে, আপনি যদি ভিসা পাওয়ার যোগ্য থাকেন, তাহলে ট্রাভেল আর্কিটেক্টের মাধ্যমে আপনি যদি প্রসেসিংটা করেন, আপনার কিন্তু ভিসা পাওয়ার নিশ্চয়তা মোটামুটি একটা জায়গায় পৌঁছে যায়। আজকের পর্বটা আশা করছি আপনারা দেখতে পছন্দ করেছেন। পছন্দ করে থাকলে ভিডিওতে লাইক দিতে পারেন, রিয়াকশন দিতে পারেন।